Nepal's horror call. তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টের ভূতের কলে স্বাগত জানাই। প্রত্যেক রবিবার রাত্রির 12টায় কেকে পডকাস্টে আসতে চলেছে ভূতের কল, যেখানে আমরা শোনাতে পারবো আপনাদের পাঠানো ভৌতিক ঘটনা, আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা, যেটা কল রেকর্ডিংয়ের দ্বারা দর্শকের সামনে তুলে ধরবো। আজকে আমাদের সাথে আছে তন্ময়দা, যার জন্য আমাদের এই ভূতের কলে ক্লিক করেছেন। কিছুদিন আগে তন্ময়দা একটা ট্র্যাকিংয়ে যান সান্দাকফুতে। অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যেখানে তিনি মরতে মরতে বেঁচে উঠেছেন এবং তার সাথে প্যারানর্মাল ইনভেস্টিগেশনও করেছেন তিনি। কেমনভাবে, কিভাবে, কি অভিজ্ঞতা হয়েছে তন্ময়দার, আজকে জানবো ভূতের কলে। তো চলুন তার কাছে ডাইরেক্ট যাব। কিন্তু তার আগে যেটা আমরা বলে থাকি, বা আমাদের যে নাম্বার আছে 8961371072, আবারও বলছি 8961371072, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, বা আপনাদের যদি কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও যদি আপনারা চান, এই নাম্বারে কল করে আমরা আপনাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করব। এবং ধরুন মেল করতে চাইছেন, কোনো গল্প লিখে পাঠাতে চাইছেন, কেকে পডকাস্ট 2023@gmail.com-এও আপনারা পাঠাতে পারেন। আর বেশি কথা বাড়াবো না, প্রথম এপিসোড করছি, তন্ময়দাকে নিয়ে খুব এক্সাইটেড আছি। তো চলুন তন্ময়দাকে কল করা যাক। তন্ময়দা, বলো। কেমন আছো বলো। আমি এই তো চলছে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেখছো, আবার জিজ্ঞেস করতে ইচ্ছা করে কেমন না, আমার এটা প্রথম পডকাস্ট, মানে কল রেকর্ডিং বা ভূতের কল, যেটা আমার প্রথম এপিসোড আসতে চলেছে। আচ্ছা, ঘোষটি কল রেকর্ডিং, হ্যাঁ, লাইক দিস, সামথিং লাইক দ্যাট। এটার আমি নাম দিয়েছি ভূতের কল। তো কিছুদিন আগে আমি শুনতেও পেরেছি, বা আমি জানি বলতে গেলে, ফেসবুকে তোমাকে আমি দেখেছি এবং সবাই দেখেছে যে তুমি সান্দাকফু ট্রেকিং এ গেছিলে এবং তুমি ওখানে রথও দেখতে গেছিলে এবং কলাও বেচতে গেছিলে, যেটা কলা বেচাটাই মেন উদ্দেশ্য ছিল। সেটা তো ঠিকই। আর ওখানে গিয়ে তোমার একটা ইনসিডেন্ট হয়, যেটা হচ্ছে তুমি খুবই ক্রিটিক্যাল কন্ডিশনেও ছিল, সেটা আমি জানি পার্সোনালি, লোকেরা এখনো জানে না। তো একটু তোমার মতো করে তুমি স্টার্ট করো। আরে, যেহেতু এটা তোমার প্রথম কল রেকর্ডিং এপিসোড, তো খুব জিনিসটা খুব ভয়ঙ্কর হবে না, কিন্তু যেহেতু এটা ইনভেস্টিগেশন স্টোরি, তুমি তো এর আগেও বিভিন্ন জায়গায় আমার ইনভেস্টিগেশন রিপোর্ট গুলো তুমি শুনেছো, আর তুমি যেহেতু এখন আমাদের একটা টিম মেম্বার, তোমার কাছে তো কিছু লুকিয়ে চুরিয়ে বলার কিছু নেই। তুমিও জানো যে আমি প্র্যাকটিক্যাল জিনিসটাই বলতে ভালোবাসি। একদম। তো যেটা আমি তোমাকে বলেছিলাম বলবো, বলা হয়ে ওঠেনি, ঠিক আছে, সেটা আজকে বলছি। জিনিসটা খুব ভয়ের নয়, কিন্তু আবার খুব ক্রিপি। অ্যাকচুয়ালি তুমি শুরুটা খুব ভালো করেছো, রথ দেখার কলা বেচা। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি কলাই বেচতে গেছিলাম, গিয়ে রথ দেখে ফিরেছি। যদিও রথটা আরো বেশি দেখা ইচ্ছা ছিল, রথটা পুরোটা দেখা হয়ে উঠলো না, শরীরটা সাথ দিল না। তো এটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি গতবার আমার বন্ধুরা বেরিয়েছিল মানেভঞ্জ থেকে সান্দাকফু পর্যন্ত ট্রেক করবে। তো ওরা মানেভঞ্জ গিয়ে স্টাক হয়ে পড়েছিল ডিউ টু হেভি স্নোফল, রাস্তা ব্লক ছিল। ওরা 2 দিন স্টে করেছিল, তারপরে ওরা উঠতে পারে। তো এইবার ওরা প্ল্যানটা করে হচ্ছে মানেভঞ্জে ওরা স্টে করবে না, মানেভঞ্জে যেদিনকে আমরা গিয়ে পৌঁছাবো, এনজিপি থেকে নামবো, গাড়ি নেবো, সোজা মানেভঞ্জে যাব। মানেভঞ্জ থেকে ওখান থেকেই আমরা ট্রেক করতে করতে কালীপোখরিতে উঠবো, কালীপোখরিতে একদিন স্টে করব, তারপরে ওখান থেকে আমরা চলে যাবো সান্দাকফু, 6 কিলোমিটার একদম টপ। পুরোটাই নামবো, পুরোটাই হেঁটে হেঁটে, পুরোটাই ট্রেক, মানে ওই মানেভঞ্জ থেকেই ট্রেক হবে। এবার আমি প্রথমে রাজি হই, তারপরে হঠাৎ করে আমার কাছে ওখানকার লোকালি লোকের থেকে একটা কল এলো। তারা আমার গল্প বিভিন্ন চ্যানেলে শুনেছে, আমার ইন্টারভিউ দেখেছে। তো ওরা হঠাৎ করে আমার নাম্বারটা নিয়ে বললো, দাদা এখানে এরকম একটা অ্যাবান্ডেন্ট একটা হাউস আছে, কোনো একটা কারণে বাড়ির ওনার যারা আছে তারা, তাদের কিছু ক্ষতি হয়, কিছু ডেথ হয় ওখানে। তারপর থেকে হাউসটা অ্যাবান্ডেন্ট, এবং সন্ধ্যেবেলার পর থেকে ওখানটায় কেউ যায় না, ওকে, বিভিন্ন রকম কারণ।
শরীর খারাপ হয়ে যায় কোনো কারণে, কিন্তু দিনের বেলা তুমি বিন্দু মাত্র বুঝবে না। তবে হাউসটা যে অ্যাবান্ডেন্ট এটা তুমি বুঝতে পারো। হুম আমি তোমাকে ফটোগ্রাফ গুলো পাঠিয়েছিলাম নাকি? হুম হুম হুম, দেখেছি। তো হাউসটা অ্যাবান্ডেন্ট, ওটা দিনের বেলাও দেখলে বুঝতে পারবে। আর কালীপুকুরি একদম লেকের খুব কাছাকাছি। ও এবার কালীপুকুরি লেকের ওখানে আমরা যখন গেছি, যেদিনকে গেছি আমাদেরকে বলা ছিল ওয়েদার ক্লিয়ার। হুম তো আমি আর ওটা আমার গ্রুপের কাউকে বলিনি। আর অ্যাকচুয়ালি যাওয়ার ব্যাপারটা হচ্ছে খুব মজার। 4 জন মিলে আমরা ট্রেক করতে যাবো বলে ঠিক করি হুম যখন প্রথম প্রথম কথা হয়। তার মধ্যে 4 জনের মধ্যে আমি ছিলাম হচ্ছে দোনো করছিলাম যাবো কি যাবো না। তো এবার ট্রেনের টিকিটের তো এমন কিছু দাম না, প্লেনের টিকিট হলে ক্যান্সেল করতে হবে, গায়ে লাগে। ট্রেনের টিকিট তো 400-500 টাকার ম্যাটার, কাটিয়ে নেওয়া যায়। হুম তো ট্রেনের টিকিটটা আমি বলেছিলাম কেটে রেখে দাও, মানে তোরা রেখে দে। এইবার গেলে গেলাম, সেটা আমার মনে মনে প্ল্যান ছিল, গেলে গেলাম, না হলে বলবো 11th আওয়ারে ক্যান্সেল করে দে। তো ঠিক যাওয়া 2-2.5 মাস আগে আমার কাছে ফোনটা আসে। যখন আসে তখন আমি শিওর হয়ে যাই এবার আমাকে যেতেই হবে। এবার আমি কেলোর ভিত্তি যেটা করেছি, যেহেতু ট্রেকে যাবো বলে প্রথম থেকেই কথা হয়েছে, হুম তো আমি না ম্যানুয়াল গেজেটস গুলোকেই নিয়ে গেছি। আর ইলেকট্রনিক গেজেটস গুলো যেগুলো নিয়ে গেছি, সেরকম খুব একটা বেশি ইলেকট্রনিক গেজেটস আমি ক্যারি করতে পারি, কারণ লাগেজ ভারী হয়ে যাবে বলে। হুম আর 2 নাম্বার হচ্ছে আমি পাওয়ার ব্যাংক ক্যারি করেছি একটা। পাওয়ার ব্যাংক দিয়ে এখন মোটামুটি সবকটাকেই ইউএসবি ফরম্যাটে চার্জ করা যায়, হুম কিন্তু আমি পাওয়ার ব্যাংক ক্যারি করেছি একটা 10,200 mAh এর যে এমআই এর যে পাওয়ার ব্যাংক আছে, এই পাওয়ার ব্যাংক একটা ক্যারি করেছি। আমি ভেবেছি ওর মধ্যেই সব হয়ে যাবে। এবার প্রথম দিন গিয়ে উঠেছি, মানেগঞ্জ থেকে ট্রেক করতে করতে গেছি, গিয়ে উঠেছি কালীপুকুরিতে। কালীপুকুরিতে যখন গিয়ে উঠেছি, উঠে দেখছি বিভৎস হাওয়া। মানে সে হাওয়ায় তুমি দাঁড়াতে পারবে না। তখন বাজে হচ্ছে ধরো দুপুরবেলা 12:30-1, কিন্তু হাওয়া তোর এতটা কৌশিক, তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, বাহ ছুঁড়ে ফেলে দেবে। মানে মোবাইল বার করছি, মোবাইল ঠান্ডা জল হয়ে যাচ্ছে। আমাদেরকে বলেছে ধরো ওয়েদার থাকবে ওখানে 18-20 এরকম টেম্পারেচার থাকবে, হুম ওখানে গিয়ে দেখছি 18-20 তো দূরের কথা, 10-12তে টেম্পারেচার নেমে গেছে, তারও নিচে। এবার নর্মালি আমাদের কলকাতা 10-12 চলেই না, খুব ঠান্ডা তো 10-12তে নামে না টেম্পারেচার, তাতেই আমরা কিরকম হাত পা গুটিয়ে লেপের তলায় ঢুকে যাই। হুম এবার ওখানে তার মধ্যে এরকম ঝোড়ো হাওয়া, সে মনে হচ্ছে এখানে আয়লা হওয়ার সময় যেরকম হাওয়া মেরেছিল সনসন সনসন করে আওয়াজ দিচ্ছে ওই রকম। তো ঠিক আছে, গেছি, ছবি তুলতে যাচ্ছি, ছবি তুলতে পারছি না, কোনো রকম কষ্ট করে। এবার তার মধ্যে ফোনে নেটওয়ার্ক নেই। এবার যারা ফোন করেছিল তারা আমাদেরকে একটা লোকেশন বলে দিয়েছিল, যেই এই জায়গায় তাদের এটা এটা আছে, সেটাকে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোন জায়গায় গিয়ে পৌঁছেছি, কারণ ওরা বলে দিয়েছিল ওখানে নেটওয়ার্ক থাকে না। আর কালীপুকুরি যে লেক, ওখানে সকালবেলা যখন রোদ্দুরটা খুব চড়া থাকে, ওই ধরো 9টা-10টার দিকে, সেই সময় তুমি খানিকক্ষণ নেটওয়ার্ক পাবে। তাও লেকের পাড়ে গেলে তুমি নেটওয়ার্কটা পাবে, তাছাড়া কিন্তু তুমি নেটওয়ার্ক পাবে না। এবার আমরা তো গেছি দুপুরবেলা, ফোনে নেটওয়ার্ক নেই। হুম তো আমরা খুঁজতে খুঁজতে ওদের কাছে গেলাম, গিয়ে দেখলাম না ওরা কোনো মিথ্যা কথা বলে, সত্যি কথা বলছে। আর ওখানেই কালীপুকুরিতে আমাদের প্রথম হোমস্টে নেওয়া হয়েছে। আর হোমস্টে থেকে আমাদের ওইটা অ্যাবান্ডেন্ট হাউসটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, ধরো 2-2.5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। হুম তো আমরা ওদের সঙ্গে কথাবার্তা বললাম, গিয়ে ফ্রেশ করলাম। এবার আমরা বললাম ঠিক আছে একটু বাদে আমরা আসছি হাউসটাকে দেখতে। তোরা দেখিয়ে দিল ওই বাড়িটা। তো আমরা গেলাম, তো আমি আর আমার একটা বন্ধু। এবার ওই যে যেটা বলছিলাম, ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল 4 জন, হুম তার মধ্যে আমি অনিশ্চিত ছিলাম, কিন্তু আলটিমেটলি ঘুরতে যাওয়ার প্ল্যানটা হলো 2 জনের, বাকি 2জন ক্যান্সেল করে দিল 11th আওয়ারে। একজন যাওয়ার 3 দিন আগে ক্যান্সেল করলো, একদিন যাওয়ার 1 মাস আগে, একজন 1 মাস আগে ক্যান্সেল করলো। ওদের এমার্জেন্সি কাজ পড়ে গেল, ওরা যেতে পারবে না বলে ক্যান্সেল করে দিল। তাহলে আলটিমেটলি ওই পুরো এন্টার ট্রেকটার জন্য বেরোলাম হচ্ছে আমি আর আমার ওই বন্ধুটা। হুম তো গেলাম, যেমন বলা তেমন কাজ। দুপুরবেলা গেছি, গিয়ে দিয়ে পৌঁছেছি, খাওয়া দাওয়াটা করবো, তখন ইচ্ছাও করছে না, যেহেতু নিচ থেকে খেতে 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 উঠেছি। তো হুম তো তখন মনে হচ্ছে ঠিক আছে আরেকটু ওয়েট করে তারপরে খাবো। তো আমি আমার ওই বন্ধুটাকে বললাম তাহলে চল ওখান থেকে হালকা ফুলকা স্যুটটা করে আসি, এখন আলো আছে, তারপরে রাত্রিবেলা যাবো, কিরকম ওয়েদার থাকবে তো বুঝতে পারছি না, এখনই এরকম কন্ডিশন। এবার এই সমস্ত করে আমাদের রুমে আস্তে আস্তে 2-2:30 হয়ে গেছে। রুমে এসে রেডি হয়ে আবার বেরোতে,
2টো 2:30টার সময় বলছে কৌশিক পুরো ওয়েদার হচ্ছে মেঘলা, মনে হচ্ছে বিকাল বেলা হচ্ছে 4টে 5টা বেজে গেছে। তো ঠিক আছে, একটা কুকুর দেখেছি খুব পায়ে পায়ে ঘুরছে, হিমালয়ান ম্যাফটিভ টাইপের কোনো একটা ডগ, মানে ম্যাফটিভেরই কিছু জাত থাকে তো, বিভিন্ন রকম ওয়েদার ওরা নিজেদেরকে চেঞ্জ করে। তো সেই রকমই একটা কালো রঙের কুকুর, খুব বড় বড় লোম, ম্যাফটিভ জাতীয়। হুম। তো সে আমাদের সঙ্গে ঘোরাফেরা করছে, সবকিছু করছে, দেখেও ভালো লাগছে, খেলা টেলা করলাম, করে বেরোলাম। রুমটার কাছে গেছি, রুমটার কাছে না খুব ক্রিপি লাগছে দিনের বেলা। রুমটার মধ্যে একটা ভাঙা তালা ঝুলছে, তালাটাও ভাঙা, মানে কেউ ভেঙেছে বা তালাটা কোনো কারণে ভেঙে গেছে, কিন্তু হুকের সঙ্গে লাগানো তালাটা ঝুলছে। ভেতরটা পুরো পোড়ো হয়ে গেছে, ফাঁকা জানলা থেকে যেটা দেখতে পেলাম, জানলার কাঁচগুলো সব ভাঙা। অত হাওয়াতেও বাড়ির কোনো কিছু ভেতরে, মানে ওই ওখানে তো টিনের চাল, টিনের চালের কিছু ড্যামেজ হয়। তার সঙ্গে বেশ কিছুটা এরিয়া ভাঙা, পাঁচিল কিছুটা ভেঙে পড়েছে, কিছুটা রয়েছে, এবং বোঝা যাচ্ছে বহু বছর ধরে ওটা অ্যাবান্ডেন্ট। এবং আমার যেটা প্রবলেম হয়, এই ধরনের প্রপার্টি যদি সত্যি হন্টেড থাকে, আমার একটু মাথা যন্ত্রণার ধাত আছে, তুমি জানো, আগে ওটা আমাকে জানাতে। আমি ওখানে গেছি, যে আমার বন্ধুটাকে বলেছি ক্যামেরাটা কর, এত হাওয়া দিচ্ছে না, ও সামনে দাঁড়াতে পারছে না। ও একটা দুটো ফিল ছবি নিয়েছে, নিয়ে আমাকে দাঁড় করে আমি যা বলাটা শুরু করেছি, ইন্ট্রোটা দেওয়া শুরু করেছি, যা দিয়ে রাত্রিবেলা এখানে ঢুকবো, যে ভিডিওটা আমি তোমাকে পাঠিয়েছিলাম। দেখেছি। বিশ্বাস করো, ওইটুকুনির মধ্যে আমার মাথা ধরে গেছে। তোমার আমার না কোনো মাথা সময় ধরার ব্যাপারটা ওইরকম, তো আমি জানি। আর আমি না কোনোদিন এরকম করি না যে কোনো জায়গায় গিয়ে সেখান থেকে চলে আসা, কিন্তু আমি সেদিনকে বুঝতে পারলাম না কোনো একটা কারণে আমার মন বলছে তন্ময় এখানে দাঁড়াস না। জায়গাটা এত ভারী হয়ে যাচ্ছে ওইটুকুনি টাইমের মধ্যে, আমি এখন বলছি আমার গুজবাম্পস দিচ্ছে। তো আমি ওকে বললাম ঠিক আছে, কোনো রকম ইন্ট্রোটা দিলাম, ও দাঁড়িয়ে ওই বাড়িটার সামনে ও দু একটা ছবি টবি তুললো, সেই ছবিগুলো আমার কাছে আছে, তোমাকে পাঠাইনি, বাট আমি পাঠিয়ে দেবো তোমাকে। ও দাঁড়িয়ে ছবি তুলেছে ওখানে। ও দেখলাম 2-3টে ছবি তোলার পরে ও বেশি কথা পাওয়া না, বললো ঠিক আছে চল রুমে চল। তো আমরা চলে এলাম, আমরা প্ল্যান করছি এবার সন্ধ্যেবেলার সময়টা, কারণ ওয়েদার যেভাবে চেঞ্জ হচ্ছে, আমরা যে রাত্রিবেলা ওখানে গিয়ে ভিডিও শুট করতে পারবো কোনো গ্যারেন্টি নেই। মানে মোবাইল ধরো চার্জ করে নিয়ে আমরা রুম থেকে বেরিয়েছি তো 2টো 2:30টার সময়, মোবাইল ফুল 100% চার্জ করে নিয়ে গেছি, রুম থেকে এসেছি এত ঠান্ডা, পকেটের ভেতরে মোবাইল, রুম থেকে এসে যখন মোবাইলটা ওখানে বার করেছে, আমার মোবাইল অফ হয়ে গেছে, টাচ কাজ করছে না, আমার বন্ধুটার মোবাইলে টাচ কাজ করছে না, টাচ ডিলে হচ্ছে, যেটা আমরা টাচ করার সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাক্সেস করি, একটু হ্যাং মতো হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডায় কাজ করছে না, আর নিমেষের মধ্যে ব্যাটারি চার্জ পড়ে যাচ্ছে। আমার ফুল চার্জ করা মোবাইল ওই বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়েছি, ধরো আমি তোমাকে যেরকম বললাম 1.5 থেকে 2 মিনিট লাগে ওয়াকিং ডিস্টেন্স, ওইটুকুনি আস্তে আস্তে যা ঠান্ডা পেয়েছে তাতে আমার মোবাইল ডাউন হয়ে গেছে। এবার হতে পারে আমার মোবাইলটা 6 বছরের পুরোনো আইফোন, নতুন ফোন থাকলে হয়তো তার চেয়ে মানে সেলটা আর একটু তরতাজা থাকতে বেশি দিত। আমার বন্ধুর অ্যান্ড্রয়েডের খুব দামি ফোন, ওর মোবাইলেও সেল ডাউন হয়েছে। আমি বললাম ঠিক আছে চ তাহলে খেয়ে দিয়ে আসি। তো আমরা প্ল্যান করলাম যে বেশি রাত্রি পরে যাবে না, যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো সন্ধ্যাটা লাগতে লাগতে, যেহেতু পাহাড়ি অঞ্চল, সূর্যটা ডুবে গেলে আমরা ইনভেস্টিগেট করে চলে যাব। তো আমাকে বলছে, ও যেহেতু কোনোদিন আমার সঙ্গে কাজ করেনি, ও তো নর্মাল একটা বন্ধু বান্ধব যেরকম হয়, সবাই তো আর টিম মেম্বার হয় না। তো ও বলছে ঠিক আছে চল তাহলে যাবো। তো একটু ভয় ভয় পাচ্ছে, না কোনো ভয় পাওয়ার কারণ নেই, তুই বাইরেই থাকবি, আমিও ভেতরে ঢুকবো না, চেষ্টা করবো ভেতরে ঢোকার, ঢুকলে দুজনে ঢুকবো, না ঢুকলে কেউ ঢুকবো না, বাড়ি থেকে করে বেরিয়ে আসবো। তা আমার ইন্টেনশন হচ্ছে ইএমএফ টিএমএফ গুলোকে বাইরে থেকে চেক করবো, আর এল রড, ওই হাওয়াতে এল রড তো ফাংশন করবে না, ডাউজিং এও তোমার কাজ করবে না, মানে পেন্ডুলাম ডাউজিংও করা যাবে না। হাওয়াতে তুমি কি করে জিনিসটাকে স্ট্যাগনেন্ট রাখবে, হাওয়াতে এমনি মুভমেন্ট করবে, তো ওটা রেকর্ড করা যাবে না। আর আমি ম্যানুয়াল গেজে, তার এটা ছাড়া আমার কাছে ইএমএফ রয়েছে, আর ওই ইভিপি যে সেটআপ আছে আমার কাছে, ইভিপি সেটআপ আছে মোবাইলে, আর এসএলএস ক্যামেরা সেটাও মোবাইলে। বললাম ঠিক আছে, কিছু তো একটা করা যাবে, চলো তাহলে যাই। এবার দুপুরবেলা গিয়ে ওই 2:30 সময় যে বেরিয়েছি, 2টো 2:30টার সময়, তারপরে ওখানে হয়তো আমাদের ওই শ্যুটটা করতে ধরো মিনিট 5-7 সময় লেগেছে, ছবি টবি তুলতে, এদিক ওদিক করতে।
একটু এদিক ওদিক দেখাশোনা করেছি, মানে কোন দিকটা খাদ আছে, কোন দিকটা কি আছে, কোথা থেকে ঢোকা যাবো, একটুখানি দেখতে ধর 10-15 মিনিট টাইম লেগেছে। 2:45 নাগাদ আমরা ঢুকে গেছি রুমে। ঢুকে দুপুরবেলা হালকা ফুলকা কিছু লাঞ্চ ফাঞ্চ করেছি, একদম হালকা ফুলকা খেয়েছি, কারণ যেহেতু নিচ থেকে কিছু না কিছু মুখ চালাতে চালাতে আমরা উঠছিলাম, আমাদের পেটে খিদে ছিল না। তা আমরা জানি একটু রেস্ট নেবো, সন্ধ্যা সন্ধ্যা বেরোবো। আর তখন ওই ডাইনি বলে ওয়েব সিরিজটা রিলিজ করেছে, আমরা জানি ওটাকে করে আসবো, এসে ডায়েরিটা আমরা দেখবো, দেখতে দেখতে রাত্রিবেলা একটু হালকা ফুলকা ড্রিঙ্ক ফ্রিঙ্ক করবো, আড্ডা ফাড্ডা যেরকম হয়, তো দুজনই তো গেছি। হুম হুম এইবার এই সমস্ত করতে করতে তো আমার বন্ধুটা বললো যে একটু তাহলে রেস্ট নিয়ে নি, আরাম চল একটু রেস্ট নিয়ে নি। ঘুমিয়েছি না, ঘুম থেকে উঠেছি 6:45-র সময়। ঘুমটা ভাঙিনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, লেপের মধ্যে ঢুকেছি, তার মধ্যে অতটা ট্রেক করে এসেছি, একটা টায়ার্ডনেস কাজ করে তো। একদমই। যখন উঠেছি, উঠে দেখছি পুরো চারপাশ অন্ধকার হয়ে গেছে, সন 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 করে হাওয়া বইছে। আর পাশ থেকে কন্টিনিউয়াসলি সেই এই মুভিটা দেখেছো, শোলে মুভিতে একটা সিন ছিল যেখানে একটা দোলনা ক্যাচ 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 করে হাওয়া, এক্স্যাক্টলি সেরকম সাউন্ডটা পাচ্ছে। ওই সাউন্ডে আমার ঘুমটা ভেঙেছে না। আমরা একটা হোমস্টের মধ্যে ছিলাম, কাঠের ঘর, আর পুরো পাশ থেকে ওই সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে। ওই সাউন্ডেই আমার ঘুমটা ভেঙেছে। আমি তোমাকে বলছি একদম প্রপার হরার ফিলিংস, ঠিক আছে। তার মধ্যে ওরকম হাওয়া দিচ্ছে হুড় করে, একদম সাউন্ড আসছে পরিষ্কার, মনে হচ্ছে এই চাল ফাল উড়িয়ে নিয়ে চলে যাবে, ভয়ও লাগছে। আমি ওকে ডেকে, আমার বন্ধুটাকে ডেকে তুললাম, আরে ঘুমিয়ে পড়েছিস, অন্ধকার হয়ে গেছে, চ যেতে হবে তো। বলছে ঠিক আছে। এবার আমার কাছে ছোট একটা টেলিস্কোপিক টর্চ আছে, ওটা নর্মাল আমি ইনভেস্টিগেশনে গেলে বা কোথাও গেলে আমি ক্যারি করি ওটাকে, ওটার ওই লেন্স আপ ডাউন করা যায়। তো ওটা চার্জ করা। তো বলছে ঠিক আছে চ। তো বেরিয়ে যেতে যেতে ওই 6:45 নাগাদ আমাদের ঘুম ভেঙেছে। এবার রেডি হয়ে বেরোতে বেরোতে 6:20 হয়েছে। এবার আমরা যখন বেরোতে যাচ্ছি, তখন প্রথম আমাদেরকে বাক সাধলো হচ্ছে হোমস্টের মালকিন। आप लोग कहाँ पे जा रहे हैं? हाँ नहीं थोड़ा जाएंगे, वो लेक का तरफ जाएंगे। नहीं नहीं अभी मत जाओ, अभी कोई निकलता नहीं है यहाँ पे। आलम नहीं, हम लोगों को तो निकलना है। नहीं कहाँ पे जा रहे हो आप, किस लिए जा रहे हो, यहाँ पे किसी को पहचानते नहीं हो, इतना रात को, अभी माहौल खराब है, वेदर खराब है। ও আর কিছুতে বলছে না যে ওই পাশের ওখানটা আমরা যাচ্ছি, ওকেও আমরা ক্লিয়ার করে বলছি না, একটা ভয় পাচ্ছে, ওর কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছে ও ভয় পাচ্ছে আমরা এখানে যাচ্ছি। ও তো আমাদেরকে কিছুতেই যেতে দেবে না। তো আমরা বলে বলে বুঝে টুঝে, দেখো অন্য লোকের বাড়িতে গিয়ে রয়েছি, যদি এখন লাথি মেরে বার করে দেয় রাত্রিবেলা, ওই গিয়ে উঠবোটাই বা কোথায়, নিজেদেরও প্রাণে ভয় আছে। তো आंटी जी बोले बुझिए बाजिए কথাবার্তা বললাম, आके दारू वारू पियेंगे, ये सब रेडी करके रखिए, बोले बुझिए बाजिए যতটা टूपी टापा मेरे। बोल आप लोग जा रहे हो ठीक है, ज्यादा दूर मत जाना, यहाँ से उतना ही जाना और 10 से 15 मिनट के अंदर वापस आना। এবার বেরিয়েছি, জাস্ট গেটটা খুলেছি, বসে কি বলবো, পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়া, মানে পা ফেলতে পারছে না। ধরো একটা পা সরাচ্ছে তো আর একটা পায়ে হাওয়াটা এমন লাগছে মনে হচ্ছে এক্ষুনি মুখ টুকরে পড়ে যাবে। তো আমার বন্ধুটাকে বলছে না যাবো না, চ ব্যাক করে যাই, এত হাওয়ায় কি করে যাবো, আর ঠান্ডাও লাগছে ফাটিয়ে, একদম মাফলার টাফলার পরে গ্লাভস গ্লাভস পরে বেরিয়েছি। মানে ওটা যদি দিনের বেলা শুট হতো তুমি ভাবতে হতো আমরা নরওয়েতে দাঁড়িয়ে রয়েছি, এত ঠান্ডা লাগছে। ওই অবস্থায় বেরোলাম, কোন রকম গুটিয়ে কাটিয়ে বাড়িটা পর্যন্ত গেছি। এবার এদিক দেখছি ওদিক দেখছি, আমি বললাম ক্যামেরাটা অন কর। ক্যামেরাটা অন করলে বাড়িটার সামনে গিয়ে ও ক্যামেরাটা অন করলো, ওটা দেখাচ্ছে দেখ ফোকাস কিন্তু নিচ্ছে না। বললাম ফ্ল্যাশটা অন কর। ও ফ্ল্যাশটা অন করলো, জাস্ট একটা ক্লিক করলো স্টিল ছবি নেওয়ার জন্য যে ফোকাসটা কেমন আসছে, মোবাইলটা অফ হয়ে গেল। ও আমাকে তখনই ওয়ার্নিং দিল, দেখ 100% চার্জ করে গেছে, মোবাইলটা অফ হয়ে গেল। তখন জাস্ট বাড়িটার পাঁচিলের কাছে গিয়ে দাঁড়িয়েছে, এতটা নেগেটিভ জায়গাটা। এবার দুপুরবেলা আমার মাথাটা ধরেছে, সেই মাথাটা আমার ছাড়েনি। সেকেন্ড টাইম আবার যখন গেছি মাথাটা 3 ডবল আরম্ভ হয়েছে ব্যথা, 3 ডবল ব্যথা। কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আর তখন মনের মধ্যে একটা জেদ চেপে গেছে, সালা ক্যামেরা রেকর্ড করতে পারছে না, বাট কিছু তো দেখবো, কিছু তো দেখে যাব। এদিক ওদিক করছি, ঘরের ভেতরে না খুটখাট আওয়াজ হচ্ছে। এবার পরিত্যক্ত ঘর হলে যেটা হয়,
যে এদিক থেকে হাওয়া ঢুকছে ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, হুম, এটা হয়তো হুম, দোলনার আওয়াজটা কন্টিনিউয়াসলি কানে আসছে, কিন্তু দোলনাটা কোথায় আমি পরের দিনও দেখতে পাই। মানে কোনটা দোলার আওয়াজ যে পাচ্ছিলাম সেটা আমি পরের দিন সকালবেলা যখন ওখান থেকে বেরিয়ে কালীপুকুরি থেকে বেরিয়ে আবার সান্নাসপুর ট্যুর মানে ট্রেকে গেছি, সকালবেলা বেরিয়ে আমি চারপাশ খুঁজেছি, ওই দোলনাটা খুঁজে পাই, কিন্তু ভাই আওয়াজটা পাওয়া যায় ওখান থেকে। এখন হতে পারে সেটা অন্য কিছুর আওয়াজ, চোখে পড়েনি আমার কাছে, সেরকম কোনো কিছু চোখে পড়েনি। হয়তো আমার কাছে আমার পরে কেউ ওখানে গেলে সে ডিসকভার করে আসতে পারে, হুম, কিন্তু আমি জানি না। তো এই সমস্ত হয়েছে, হয়ে যেখানে আমরা সকালবেলা ছবি টবি দুপুরবেলার দিকে যেখানে ছবি টবি তুলেছি ওই জায়গাটায় গেছে, আর ওই জায়গাটাই হচ্ছে ওই দরজাটা যেটার হুকের মধ্যে তালাটা ঝুলছে। তা আমি যেহেতু মোবাইল বন্ধ হয়ে গেছে, আমি পকেট থেকে টর্চটা বার করেছি। এবার আমি আমার মোবাইলটাকে অন করতে পারছি না, তার কারণ যেহেতু আমার মোবাইল থেকে আমি ওই এসএলএস ক্যামেরাটা অ্যাক্সেস করবো, তা আমার তো এমনি আরো পুরো মোবাইল, আর মোবাইল বার করছি না, পুরো ঠান্ডা জলের মতো লাগছে, মানে মোবাইল না আইস কিউব বুঝতে পারছি, এত ঠান্ডা হয়ে গেছে। তো আমি ওই জন্য না আমার মোবাইলটাকে আর অন করে ক্যামেরা ফ্যামেরা অন করি না। আমি জানি ঠিক আছে কিছু যদি নাও পাই অন্তত চোখের সার্থকতা থাকবে, এখান থেকে যদি এসএলএস ক্যামেরাতে যদি কিছু নিয়ে যেতে পারে। তা আমি ওই ইন্টেনশনে আর মোবাইলটা আমি অ্যাক্সেসই করি। আমি ওখানে গেছি, এবার আমার বন্ধুটা বলছে, আমি যখন বলছি চল গেটটা খুলে ঢুকি ভেতর, ওর কি মনে হলো বলছে না ঢুকবো। ঘরের ভেতর থেকে না কেউ একটা হাঁটছে মনেই হচ্ছে, মানে হাঁটছে, হয় না জিনিসপত্র থাকলে দেখবে ধাক্কা খেতে খেতে লোকজন যায়, ওরা ওটা আওয়াজ হচ্ছে। আর সামনের কাঁচটা কোনো যে উইন্ডোটা মানে বাড়ির, সে উইন্ডোর গ্লাস গুলো ভাঙা, মানে অর্ধেকটা ভাঙা অর্ধেকটা জোড়া, এইরকম কিছুটা ভাঙা কিছুটা আছে ভাঙা টুকরো লেগে রয়েছে। তা আমি ওরকম টর্চটা বার করে ডান দিকে মারছি বাঁ দিকে মারছি এদিক ওদিক মারছি দেখার জন্য যে যদি কিছু দেখতে পারি আওয়াজটা কোথা থেকে হচ্ছে। আমার বন্ধুটা হঠাৎ বলছে না আওয়াজ পেয়ে তো তন্ময় মনে হচ্ছে ঘরের ভেতর থেকেই আছে। মানে কি বলছিস, তা তো মেরে দেখতে হয়। কথা বলছি কিন্তু কাজটা করছি না, কিন্তু হয় না অনেক সময় মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, তো একটা ফিলিংস কাজ করছে, খালি মনে হচ্ছে আমাদের চারপাশে কেউ আছে, এদিক মারছি ওদিক মারছি, আর ওইটুকুনি জায়গার মধ্যে ঘোরাফেরা করছি। মাথা থেকে আউট হয়ে গেছে যে আমাদেরকে 15 মিনিটের মধ্যে ঢুকতে বলেছে, ব্যাক করতে বলেছে। এই সমস্ত করতে করতে 20 মিনিট কাটিয়ে দিয়েছে। তো আমার বন্ধুটা হঠাৎ করে বলছে অনেকক্ষণ হয়ে গেছে, ঠান্ডা লাগছে, খুব তাড়াতাড়ি রুমে যাবো, তুই যা করার আছে তাড়াতাড়ি কর, ভালো লাগছে না এখানে দাঁড়াতে। যখন বলেছে ভালো লাগছে না, তখন না আমার একটু সম্বিতটা ফিরেছে, সত্যি কথা তো এতক্ষণ কি করছি, চারপাশ দেখছি, পাঁচিল উঁকি মারছি, এটা মারছি, আলটিমেটলি ঘরের গেটের তালাটা ঝুলছে ভেঙে, খুলেও ঢুকছি না। অন্তত জানলা থেকে তো ঢুকতেই পারি, খুলে না হয় ঢুকলাম, অন্যের প্রপার্টি, কি এতদিন ধরে পরিত্যক্ত পড়ে রয়েছে, ভেতরে জীবজন্তু থাকতে পারে, একটা অ্যাক্সিডেন্টের চান্স হতে পারে, ঠিক আছে করলাম, কিন্তু জানলা থেকে ঢুকি মেরে দেখতে পারি ভেতরে আওয়াজটা কিসের হচ্ছে, হাঁটছে এটাকে। কৌশিক আমার সেকেন্ড টাইম দর্শন করা ভৌতিক অভিজ্ঞতা, আমি জানলা থেকে প্রথমে টর্চ মেরেছি, কিচ্ছু দেখতে পাই, কারণ এত ডিপ ফগ ওখানে, ক্লাউড, এক হাত দূরে কাউকে দেখা যাচ্ছে না, ঠিক আছে, তার মধ্যে ওইরকম হাওয়ার তোর, হাওয়া মানে তো একদম মেঘে নিয়ে হাওয়া চলছে। কোন রকম মারলাম, প্রথমবার মারলাম, আমার বন্ধুটা প্রথম পাশ থেকে বললো এই ঘরের ভেতরে কেউ আছে। ও কিন্তু কিছু বোঝেনি, ও কিন্তু র্যান্ডাম থ্রো করেছে, ও কিছু একটা চোখে পড়েছে, ও র্যান্ডাম থ্রো করেছে, বলছে ঘরের ভেতরে কেউ আছে, এখান থেকে সরেছ। আজকে মানে বলছে এরাই এখানে নেশা ভাট করে, ওই জন্য তালাটা ভেঙে ঝুলছে, ঘরের ভেতরে কেউ কিছু আছে আমি দেখেছি। আজ কি বলছিস, কোথায় দেখলি তুই? বলছে ঘরের মধ্যে আছে, আমি দেখেছি, তুই চ এখান থেকে। তখন আমার তো তখন জেদ চেপে গেছে, আমি তো তালা না দেখে যাবো, ও আমাকে তখন নিয়ে যাবে। আমি ওকে বললাম চুপ কর, আমাকে একটু আড়ালে দেখতে দে। আমি বললাম কোন দিকটা দেখেছিস? বললো এই ঘরের বাঁ দিকটা দেখ, ওখানে একটা কিছু আসে, ওর মধ্যে কেউ একজন বসে রয়েছে, কিছু একটা খাচ্ছে। খাচ্ছে মানে এবার আমি হালকা করে লাইটটা মেরেছি, লাইটটা এক্সাক্ট অ্যাঙ্গেলে পড়েনি, যেহেতু
ওই যে বললাম পুরো কাঁচটা তো ওপেন, কিছুটা কাঁচ ভাঙা, কিছুটা জোড়া, মানে ভাঙা কাঁচের টুকরো লেগে রয়েছে উইন্ডোর মধ্যে। লাইটটা কোনো রকম ভাবে ভেতরে পড়েছে, একটা আলো আধারি ব্যাপার। আর টেলিস্কোপ লাইট তো ওইগুলোতে একটু এলইডি লাইট একটু পাওয়ার হয়, তো জাস্ট লাইটটা গিয়ে সামনের ওয়ালটাই হিট করেছে। তার যে শ্যাডোর যে রিফ্লেকশন, মানে লাইটের যে রিফ্লেকশন, দেখবে লাইট কিছু জিনিসের উপরে পড়লে না তার চারপাশের কিছু জিনিস প্রতিবিম্ব হিসেবে দেখা যায়। সেখানে আমি যেটা দেখেছি, কি বলবো, আমি দেখছি একটা কালো অবয়ব, লম্বা পুরুষ মানুষের অবয়ব, মাথায় একটা হ্যাট পরা, কাউ হ্যাট আমরা বলতাম না আগেকার সাহেবরা, ওইরকম একটা কাউ হ্যাট পরা, তার মুখে একটা ফিগার জ্বলছে। সেই পুরনো ঘরটার মধ্যে ভেতরে একটা দোলনার মতন কিছু আছে, যেটা আমি পরিষ্কার দেখতে পেলাম, এক ঝলক দেখলাম। সে ওটার মধ্যে বসে দুলছে। আর যখন আমি লাইটটা মেরেছি, মেরে আমি খালি প্রথম যখন ওটা চোখে পড়ে গেলাম, কন হ্যাঁ আন্দার, কন হ্যাঁ, এমন একটা গোংড়ানোর শব্দ পেলাম। নেই, আমি তোমাকে বলছি আমার গায়ের লোম খাড়া যাচ্ছে, এমন একটা গোংড়ানোর শব্দ পেলাম ভেতর থেকে। কুকুর ফুকুর যেরকম গোংড়া রেখেছে, হিংস্র কুকুর খুব রেগে গেল, ওরা একটা গোংড়ানোর শব্দ পেলাম না, আমার হাড় পুরো হিম হয়ে গেল। আমি একটু সরে এলাম ওখান থেকে। আমি আমার বন্ধুটাকে বললাম, তুই যেটা দেখেছিস ঠিকই দেখেছিস, একটা বসে রয়েছে। বলছে চ এখান থেকে চলে যায়। আমি দাঁড়া, আরেকবার দেখি ওটা মানুষ নয় না তো। ওখানে দাঁড়িয়ে কথা বলছি, জাস্ট ধরো 30 থেকে 35 সেকেন্ডের ডিউরেশন হবে কথাবার্তা বলেছি। ও আমাকে বারণ করছে, বলছে চ অন্য জায়গায় রয়েছি, এখান থেকে হেঁটে যেতে হবে, কোনো চারপাশে কোনো লোক নেই, ভিতরে যদি কেউ থাকে কিছু যদি ছুড়ে ফুড়ে মেরেও দেয় কিছু করার থাকবে না, এখান থেকে চ। আমি আমাকে লাস্ট একবার দেখতে দে। টর্চটা বানলাম, মেরে কি দেখলাম বলো তো, ওটা কোনো লোকই না। বুঝলাম না, লোকই না মানে? কোনো মানুষ না। হ্যাঁ, ওই শ্যাডোটা অন্ধকার ঘরের মধ্যে মুভ করছে। লাইট যতটুকু জায়গায়, টর্চের লাইটটা যতটুকু জায়গায় পড়ছে, ওইটুকুনি জায়গায় তুমি কিছু দেখতে পাবে না। এবার টর্চের লাইটটা তো গিয়ে স্প্রেড করছে, তো পয়েন্ট অনুযায়ী পড়ে তো আস্তে আস্তে স্প্রেড করতে করতে ছড়াচ্ছে ভেতরে গিয়ে, ঠিক আছে? ওই যেটুকুনি জায়গা ছড়িয়ে পড়ছে লাইটের আর পার হচ্ছে, কিন্তু লাইটের সামনে থেকে গেলে তো লাইটটা কাটবে, বা কেউ একজন গেলে তার গায়ে তো অবস্ট্রাক্ট করবে। অবস্ট্রাকশন কিছু নেই। গোংড়াতে গোংড়াতে সে হাঁটছে, ঘরের ভেতরে পাইচারি করছে, আর ঘরের ভেতরে জিনিসপত্র উথাল পাথাল হচ্ছে। এই দৃশ্যটা আমি দেখেছি ধরো 8 থেকে 10 সেকেন্ড। আমি কিন্তু দূর থেকেই দেখছি। ধরো জানলার আমার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1.5 ফিটের। 1.5 ফিটের বাইরে থেকে আমি টর্চটা মারছি, মেরে ওই ফুটো থেকে দেখছি, মানে ভাঙা জানলার কাজগুলো থেকে দেখছি। আর ভাঙা জানলার কাজগুলো বেশ বড় বড় ভাঙা। আমি তোমাকে ছবি পাঠিয়েছি, দেখবে, ভিডিওটার মধ্যে ছবি আছে। ওই বড় ভাঙা থেকেই দেখছি। ঠিক যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি দেখবে আমার পেছনে একটা জানলা আছে, ওই জানলাটা থেকেই আমি দেখছি। আমার হাড় হিম হয়ে গেছে, আর মাথা আমার ফেটে যাচ্ছে। আমি ওটা দেখার পরে ওকে বললাম, না চ এখানে দাঁড়াবো না, কারণ ওখানে কিছু করা যাবে না। আমি মোবাইলটা বার করলাম, কমিউনিকেশন করবো বলে মোবাইলটা বার করলাম, দেখলাম সুইচ অফ, পকেটের মধ্যেই সুইচ অফ হয়ে গেছে। তাহলে আমার কাছে আর কোনো রাস্তা নেই কিছু করা, তো ফালতু আননেসেসারি ছেড়খাড়ি করে কোনো লাভ নেই, দেখতে আমি পারবো না। আমি ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে রুমে এলাম। কৌশিক, মাথা ব্যথা কি বলবো তোমাকে। আমি মাইগ্রেনের পেন শুনেছিলাম, খুব পেনফুল হয়, খুব পেনফুল হয় মাইগ্রেনের পেন। আমি কোনোদিন জানতাম না যে মাইগ্রেনের পেন কতটা পেনফুল। সেই দিনকে আমার যে মাথা যন্ত্রণাটা হয়েছে রাত্রিবেলা, আমি সারা রাত্রি ঘুমাইনি। একটা রুমের ভেতরে, একটা ছোট্ট রুম, যে হোমস্টেতে আমরা ছিলাম, ওখান থেকে বেরিয়ে আসার পরে রুমে এসেছি। রাত্রিবেলা ডিনার ফিনার করেছি, খেতে দিয়েছে, চিকেন সব খেয়েছি। তখন থেকে আমার শরীর খারাপ লাগছে, আমি কিন্তু কাউকে বুঝতে দিই।
রাত্রিবেলা মোটা মোটা দুটো লেপ দিয়েছে, মানে ওই লেপ আমাদের কলকাতার যা ঠান্ডা পড়ে সেই ঠান্ডা আমাদের একটা লেপে কাজ হয়ে যাবে, সেখানে ওরকম দুটো করে লেপ দিয়েছে। দুটো সিঙ্গেল খাট, একটাই রুমের ভেতরে, ডান দিকে একটা বাঁ দিকে একটা, মাঝখানে একটা কমন প্যাসেজ। ঠিক আছে, ডাইনি চালিয়েছে। আমি দেখতে 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 আমি চোখ তুলে রাখতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে আর ততদিকে আমার শরীর খারাপ লাগছে। রাত্রিরে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সারা রাত্রির ওই দোলার শব্দ পেয়েছি। মাঝ রাত্রিরে একবার ফিল করেছি আমার খাটটাকেও ঠেলে নাড়িয়েছে। নাড়ানোর কথা নয়, ওই রুমের ভেতরে সব কিন্তু সেট করা। আমি একবার খালি চোখ খুলে তাকিয়েছি, তাকিয়ে ইষ্ট দেবতার নাম আমি জপ করতে 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 আবার ঘুমিয়ে পড়েছি। কখন ঘুমিয়েছি, কি করেছি, আমার কিচ্ছু খেয়াল নেই। আমার এইটুকুনি খেয়াল আছে, রাত্রি 3টে 3:30 পর্যন্ত আমি জেগেছিলাম, খালি ছটফট করেছি। আর ওই দোলনার শব্দ সারা রাত্রির আমি কানে শুনেছি, কেউ দুলছে দোলনাতে। ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি, পরের দিন আমাদের যাওয়ার কথা কথা সান্দাকফু ট্রেন, সান্দাকফু টপ। কোন রকম ভাবে সকালবেলা ওয়াই ওখানকার লোকাল খাবার খেয়ে দিয়ে উঠেছি। মাথা যন্ত্রণা কিছুতে কমছে না, কিছুতে কমছে না। সান্দাকফু কোন রকম ভাবে কষ্ট করে, তো সে যা কষ্ট হয়েছে আমি জানি। সান্দাকফুতে উঠতে আমার প্রচুর রেস্ট নিয়ে নিয়ে বসে বসে রাস্তায়, তার মধ্যে ওরকম হাওয়া তোর, ওঠা যাচ্ছে না, খাড়ায় রাস্তা, সেই সমস্ত করে অনেক কষ্ট করে সান্দাকফুতে গিয়ে পৌঁছালাম। পৌঁছে আমার শরীর পুরো ছেড়ে দিল, ফুল ব্রেকডাউন। রাত্রিবেলা উদুম জ্বর। পরের দিন আমাদের সাভারগ্রাম বেরোনোর কথা ওখান থেকে। সারা রাত্রির আমার বন্ধুটা আমাকে মাথা টিপেছে খালি সারা রাত্রির সময়। আজকের দিনে ঘরের বউরাও তার হাজবেন্ডের এত সেবা করে না, আমার বন্ধুটা আমার এত সেবা করেছে। আমি যে ফিরে এসছি ওখান থেকে, ওটা আমার ওই বন্ধুটার জন্য। সারা রাত টেনশনে নিজে ডিনার পর্যন্ত করেনি এক রাত্রিরে, যে শুধু আমার শরীর ডাউন হয়ে গেছে বলে। ওখান থেকে করে টোরে আমরা পরের দিন ঠিক করলাম আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে নিচে নেমে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমি কালী পুকুরি ছেড়েছি সান্দাকফু থেকে, ততক্ষণ আমার শরীর ঠিক হয়নি। কালী পুকুরি থেকে যখন নামছি, আমরা গাড়িতে করে নেমেছি, আর ট্রেক করিনি, কারণ আমার শরীর ছিল না ওই কন্ডিশনে। জ্বর, সারা রাত্রির জ্বরে ছিলাম আমি। কালী পুকুরি থেকে যেদিনকে সান্দাকফু উঠছি, মানে ওই যে রাত্রিবেলা আমরা ঢুকেছি, তার পরের দিন যখন ব্রেকফাস্ট করে ঢুকছি, সেই যে ওয়াই করে যা যা খেয়েছিলাম সব মাঝরাত্রির ওখানে বমি করে বার করে দিয়েছে। পরের দিন সকালবেলা আমাকে একটা সেদ্ধ ডিম খেতে দিয়েছে। আমি আমার বন্ধুটাকে বললাম, তুই যা, সারা রাত্রিরে কিছু খাস, তুই গিয়ে ব্রেকফাস্টটা করে আয়, আর আমার জন্য শুধু একটা সেদ্ধ ডিম নিয়ে আসবে, আর কিচ্ছু আনবি না। আমি আর অন্য কিছু খেতে পারবো না, একটু নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে একটা সেদ্ধ ডিম খালি আমার জন্য নিয়ে আয়, কারণ কিছু তো পেটে দিতে হবে। কিচ্ছু খাইনি, সারা রাত কিছু খাইনি, ওই রকম কন্ডিশন। আর মাথা যন্ত্রণা থামছে না, আমার মনে হচ্ছে দেয়ালে মাথা মারি। সারা রাত্রিও আমাকে মাথা টিপে দিয়ে গেছে, সারা রাত। ওই সমস্ত করে টোরে যখন বেরোলাম ওখান থেকে, ডিমটা খেলাম, হর করে বমি, 5 মিনিটের মধ্যে বমি, আর আসতে গন্ধ লাগছে। আচ্ছা, ওই দিনকে সান্দাকফুতে রাত্রিবেলা, রাত্রিরে অত শরীর খারাপের মধ্যে আমি আমার বন্ধুটাকে বলছি, আমার বুকের উপরে কি একটা বসে রয়েছে, সরাতো। তুমি আমার জ্বর ভাবো কতটা। আমি রাত্রিবেলা, আমার পাশে আমার বন্ধু শুয়ে রয়েছে, সান্দাকফুতে আমরা এক খাটেই শুয়েছিলাম। আমি রাত্রিবেলা মামা বলে ডেকেছি, একবার ননে খবর। ঘুমের ঘরে ভুলভাল বুকেছি। আমি আমার বন্ধুটাকে বলেছি, আমার বুকের উপরে কি একটা বসে রয়েছে, তো আমার ব্যাগের ভেতরে অ্যাঞ্জেলটা আছে, আমাকে বার করে দিই। আমি অ্যাঞ্জেলটাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, অ্যাঞ্জেল আর সেলেনাইট বোল্টটা, কারণ যেহেতু আমাদের 9 দিনের ট্যুর ছিল, তো 7 দিনের মাথায় আমার ক্রিস্টাল গুলো চার্জ শেষ হয়ে যাবে, চার্জ করতে হবে। তা আমি সেলেনাইট বোল আর অ্যাঞ্জেল, আমার ক্রিস্টাল হিলিং এর যে অ্যাঞ্জেল, সেই অ্যাঞ্জেল আমি ক্যারি করেছিলাম। আমি যেখানেই যাই নিয়ে যাই সঙ্গে করে। আউট স্টেশনে গেলে আমি ওকে বাবার ব্যাগ থেকে, রাত্রিবেলা আমি উঠতে পারছি না, আমি বলছি আমার ব্যাগের অত নাম্বার চেনে অ্যাঞ্জেল আছে, তুই ওই কিচ্ছু হাত দিবি না, ক্রিস্টাল বোল যে কন্ডিশনে আছে, সেলেনাইট বোলটা, ওই বোলের ভেতরে অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেলটাকে ধরবি না, ওই অবস্থায় আমাকে এনে দে।
আর নাহলে ব্যাগটা আমার সামনে এনে দে, নিয়ে বালিশের তলায় রেখেছি অ্যাঞ্জেল, রেখে রাত্রিবেলা আমি ঘুমিয়েছি। তারপরে আমার ঘুম এসছে, মাথা ওইরকম ফাটিয়ে যন্ত্রণা করছে, ঠিক আছে। সমস্ত কিছু করে টোরে যে পরের দিন সকালবেলা যখন বেরিয়েছে, বমি টমি করে বেরিয়েছি, যখন আমি কালীপুখরি ছাড়লাম, আমার কানের পাশে কেউ একটা ফিসফিস করে বলে গেল দুবারা মাথা। আমি গাড়ির মধ্যে জ্বরের খেলে আমি ঘুমিয়ে পড়ে রয়েছি, আমি কিন্তু জানি না কালীপুখরিতে গাড়ি চলে আসছে। আমি তো পুরো কেলিয়ে পড়ে রয়েছি। দুজনের জন্য একটা গাড়ি, এমনি ওখানে গাড়ি কতটা এক্সপেন্সিভ জানো, আমরা কোনো শেয়ারের গাড়ি নিই, কারণ শেয়ারের গাড়ি কে কোথায় নামবে কি করবে, তাই জন্য আমরা একটা ছোট গাড়ি নিয়েছিলাম দুজনের জন্য, চার্জ বেশি পড়েছিল। আমি গাড়ির মধ্যে পুরো চিৎপাত হয়ে ঘুমাচ্ছি, আমার সেন্স নেই। কালীপুখরি যখন ক্রস করছে, তখন ওই কালীপুখরি লেক যখন ক্রসটা করছি, তখন কেউ একটা আমার মনে হলো কানের সামনে এসে বলে গেল দুবারা মাথা। যখন এটা আমার কানে কথাটা এসছে না, আমি আচমকা আমার ঘুমটা ভেঙে গেছে। কি হলো, ঘুরে দেখছি কালীপুখরি লেক ক্রস করছে। কালীপুখরি যেখান থেকে আমার জার্নি শুরু, সেই জায়গাটা ছেড়ে যাচ্ছে। তারপরে আমার মাথা যন্ত্রণা ঠিক হলো যখন এনজেপি স্টেশনে ঢুকলাম, আমি পুরোপুরি সুস্থ। আমি এনজেপি স্টেশনে নেমে তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে, যেহেতু আমাদের টিকিট আগে কাটা ছিল, ট্রেনের টিকিট যেহেতু আমাদের 22 তারিখে ট্রেন ছিল, তার 6 দিন আগে আমরা ব্যাক করছি, ট্যুরটা ইনকমপ্লিট ছেড়ে। একদমই কমপ্লিট করতে পারলাম না, তার জন্য আমরা ওই সান্দাকফু থেকে নেমে মানেভঞ্জে ঢুকে প্রথম আমরা বাসের টিকিট বুক করেছি, 2500 টাকা করে বাসের টিকিট এক একজনে, যেখানে ট্রেনের টিকিট 400 টাকায় পাওয়া যায়। 2500 টাকা, তার মধ্যে 72 টাকা করে ট্যাক্স, 2572 টাকা এক একজনের। যখন এনজিপি ঢুকেছি, মানেভঞ্জতেও খেতে পাচ্ছি না, তখনও গাছ গোলাচ্ছে, দুপুরবেলা আবার বমি করেছি। মানেভঞ্জ থেকে ওখানে একটা জায়গা আছে, কি মোড় বলে, সেই পর্যন্ত, ওই কি মোড় না কি একটা জায়গা আছে, মানেভঞ্জ থেকে কত দূর নিয়ে যাবে, ওটা ধরো ওই 300 টাকা নেয় দুজনের, ঠিক আছে। আর ওখান থেকে আরো 3 ঘন্টা লাগবে এনজিপি, ওটা নেয় 2200 টাকা গাড়িতে। যখন ওই মানেভঞ্জ থেকে বেরোচ্ছি, তখনও গা গোলাচ্ছে, তখন আমি বমি করেছি, টিপটি পড়ছে বমির সঙ্গে, কিন্তু কিছু খেতে পারছি না। জল খেলে বমি যাচ্ছে, ইলেকট্রল গোলা আছে ব্যাগে, খেতে পারছি না। এনজিপি গেলাম বেমালুম সুস্থ, তেনজিং নরগে বাস স্ট্যান্ডে গিয়ে যখন পৌঁছালাম বেমালুম সুস্থ। ওখানে পদ্মাপাড়ের একটা পদ্মা রেস্টুরেন্ট না পদ্মাপাড়ের হোটেল একটা কিছু আছে তেনজিং নরগে বাস স্ট্যান্ডে, পরপর 3টে হোটেল আছে, পুরনো ভালো হোটেল। ওই পদ্মাপাড়ের ওখান থেকে খেলাম, মাছ ভাত খেলাম, আমি পাবদা মাছ দিয়ে ভাত খেলাম। আমাকে মনেই হচ্ছে না আমি এরকম অসুস্থ ছিলাম। আমার বন্ধুরা আমাকে গালাগালি দিচ্ছে, তুই আমার সঙ্গে নাটক করে নেমে এলি, ট্যুরটা কমপ্লিট হলো না। আমি বলছি, দেখ বিশ্বাস কর আমার এই কন্ডিশন ছিল, তুই তো কালকে নিজে দেখেছিস আমার কত জ্বর ছিল। বলছে তাহলে তুই এখন এরকম সুস্থ হলে কি করে? আমি বুঝতে পারছি। এই ইনসিডেন্টটাকে কেউ মানবে কেউ মানবে না, যে না মানবে সে ওখানে গিয়ে দেখে আসবে। কারণ দেখো, কাউকে তো মানার না মানার মতো তো আমি নিয়ে যেতে পারি না। আমি জানি এটা খুব একটা ভয়ঙ্কর ঘটনা নয়, খানিকটা ক্রিপি ম্যাটার। আমি আরো ডিটেলে কিছু দেখাতে পারলে হয়তো খুব ভালো হতো। তো আগামী দিন তো এরকম আমাদের অনেক কটা প্ল্যান আছে, তখন আমরা দেখাবো। একদমই। আর তন্ময়, তোমার একটা, আমাদের তো একটা মানে চ্যানেলও আছে, যেটা সদাত এসোটেরিক ইনভেস্টিগেটর, তো সেই ব্যাপারটা একটু তুমি যদি রাখো এই পডকাস্টে, তোমার কল রেকর্ডিং এ, বা কিছু ব্যাপার যদি বলো সদাতের ব্যাপারে। সদাতের কি বলবো?
তোমার কেমন লাগছে? এতদিন ধরে তো কাজ করছো, আমি তো আছি। অনেকে আচ্ছা। অনেকে তো না জানে না। দেখো, হ্যাঁ দেখো, পদার্থ হচ্ছে আমার একদম ভিন্ন স্বাদের একটা এক্সপিরিয়েন্স। হুম। লোকে আমাকে প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে চেয়েছিল। আমি কোথাও গিয়ে হরার জনারটাকে শেষ করে দিলাম। কাজ করতে ঠিক অতটাও আগ্রহী হতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি একটা জিনিস দেখলাম যে হরার একটা ব্যবসার জায়গা তৈরি হয়ে গেছে, এবং সেই আগুনে অনেকেই হাত শেখছে। এবং খুব অদ্ভুত ব্যাপার, এইখানে এবার স্টোরি টেলারদেরকে লক করে রাখা হচ্ছে। ওকে, মানে ঠিক এটা যদিও আমি আমার ঠিক ধরতে পারলাম না, লক করে রাখা হচ্ছে স্টোরি টেলার। লক করে রাখা হচ্ছে বলতে, দেখো, এটা আমার জীবনে অতটা না ঘটলেও কিছুটা আমি জানি, জিনিসটা বুঝি, যেহেতু আমি যখন থেকে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছি, সেই চ্যানেলটা আমাকে অনেক প্রিভিলেজ দিয়েছিল। কিন্তু তখনকার দিনেও কিছু চ্যানেল এরকম ছিল যাদের মধ্যে মানে একটা, কি বলবো, মানে স্টোরি টেলারদেরকে লক করে রাখার একটা প্রবণতা। পরবর্তীকালে হয়তো অনেকেই করছে সেটাকে, অনেকে ফলো করছে সেটা। শুধু স্টোরি টেলার না, ধরো তোমার কোনো গেস্ট তোমার কাছে হয়তো ট্যারোট কার্ড নিয়ে বলে গেল। একদম। এবার তুমি যদি তোমার গেস্টটাকে বলো যে আপনি ট্যারোট কার্ড নিয়ে বলছেন, তাহলে আমার তো এত ফলোয়ার, এত অডিয়েন্স, আপনি অন্য কারোর কাছে যাবেন না, আপনি আমার সঙ্গেই কথা বলবেন। তা আমার কাছে কথা হচ্ছে, কেউ তোমার কাছে কোনো কিছু বলতেই পারে, তাই জন্য সে কি তোমার কৃতদাস হয়ে গেল, সে অন্য কোথাও বলতে পারবে না, তুমি তার এগেন্স্টে তাকে কি দিতে পারবে? তুমি কি দিতে পারবে? পারবে না তো। তাহলে তুমি দুটো কাজ করতে পারো। একটা হচ্ছে, আমার গিফটের কোনো অভাব নেই, আমি গিফটকে এন্টারটেন করবো টাকার বিনিময়ে, একদম। যেটা অনেক বড় বড় পডকাস্টে হয়, যে আপনি এত লক্ষ টাকা দিন, আমার সঙ্গে 1 ঘন্টা সময় পাবেন কি 1.5 ঘন্টা সময় পাবেন কথা বলার, আমি আপনারা মার্কেটিং করে দেবো। আর আদারওয়াইজ আপনার থেকে আমি কিছু নেবো না, উল্টে আপনাকে কিছু দেবো, যখন যখন আপনাকে দেবো আপনি টাকা পাবেন, মুখ বন্ধ করা খাম নেবেন, তার জন্য আপনি কান্নাকাটি করুন, হাসি করুন, মজা করুন, যা করুন, আপনি আমার সঙ্গে এসে 1 ঘন্টা করে যাবেন। এটা হতে পারে। আমি কিছুই দেবো না, শুধু মাইলেজের নামে, সেই মাইলেজেরও কোনো গ্যারেন্টি নেই, আমি কি করে একজনকে আটকে রাখতে পারি নিজের কাছে। বুঝতে তুমি একটু পেরেছি। ভালো করে খোঁজ করে দেখবে, এই ধরনের প্রবণতা এখন চলছে, সবাই করছে টুকটাক, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে তারা কি কোনো আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে? এটা কি তোমার মনে হয় যে এই যদি একদম 100%, 100%। আরে ভয় না থাকলে আমি কেন আমি আটকে রাখবো? আমি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি, আমার কন্টেন্টটা কি, আমার কন্টেন্টটা তো আমার নিজস্ব নয়। ধরো এই আমার চ্যানেলে যারা কথাবার্তা বলছে, তাদেরকে আমি যদি কালকে থেকে বলি আপনি অন্য কোনো চ্যানেলে যাবেন না, আমার কি বলার কোনো যৌক্তিকতা বা কোনো অধিকার আমার আছে? তুমি আমাকে বলো তো। একদমই না। এখানে তো না তো। মানে একটা গেস্ট আসবে, সে চাইবে যে আমি যে এক্সপিরিয়েন্স শেয়ার করি, অন্য চ্যানেলেও চাইবে যে এই গেস্টটা যখন এখানে এসছে আমিও সেটাকে নিয়ে কাজ করি। হ্যাঁ, আরে একটা জ্ঞান দিলে জ্ঞান বাড়ে মানুষের, কমে যায় না। তাহলে তো টিচাররা যারা প্রিন্সিপাল ছিল, তারা প্রিন্সিপাল হয়েই থেকে প্রিন্সিপাল হতোই না, তারা পড়াশোনা শিখে প্রিন্সিপাল হয়েছে, তারপরে তাদের স্টুডেন্ট পড়ানোর কি দরকার ছিল? সেটাই। শিক্ষা দিলে শিক্ষা বাড়ে, কিন্তু এখনকার প্রবণতা চেঞ্জ হয়ে গেছে, কারণ লোকে মনে করে ও যদি অন্য কোনো চ্যানেলে গিয়ে দুটো কথা বলে দেয়, তাহলে সেই কন্টেন্টটা নিয়ে আমি কিছু করতে পারবো না, তাহলে আমার একটা এপিসোড ঝাড় খাবে, সুতরাং ওকে কোথাও যেতে দেবো না। আর একটা বাজে প্রবণতা হয়েছে, হরর স্টোরির নামে স্ক্রিপ্টিং করা গল্প, এবং পার্টিকুলার এইরকম এরকম কথা বলা হয়। আমার কাছে একজন মানে স্টোরি টেলার, সে নিজে দুঃখ করে বলেছে, যেরকম একটা মানুষের কাছে গেছিলাম, খুব বিখ্যাত একটা চ্যানেল, আমি তার নাম নিতে চাইছি না, যে আপনার গল্পটা আপনি এইভাবে বলবেন যেখানে বোঝা যাবে মাংস খাচ্ছে, রক্ত বেরোচ্ছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। আরে ভাই, সে তার পার্সোনাল কথা বলছে। তোমার যদি মানুষকে ভয় দেখাতে হয়, তুমি
সাদা কাপড় পরিয়ে বাঁশ বাগানে দৌড় করানো লোককে বলবে ভূত দৌড়ে বেড়াচ্ছে। এরা মানুষের অস্তিত্ব নিয়ে কেন খেলা করছো? সে তো তার রিয়েল লাইফ স্টোরি বলছে। সেটাই। সব স্টোরিতে মানুষকে ভয় পেতেই হবে তার কোনো মানে নেই। যে আমি তোমাকে ঘটনাটা বললাম, হুম। দেখবে খানিকটা মুভমেন্ট সত্যিই ক্রিপি, ওটা আমার হাড়ই হয়ে গেছিল, যারা শুনবে তাদের হাড়হীনই হবে। এখন এই স্টোরিটা তুমি যখন বলবে, এখন তুমি রেকর্ড করছো, তুমি যখন একটা অডিয়েন্সকে দেবে তখন তুমি এর পেছনটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, একটু নয়েজ ক্রিয়েট করবে, একটা পরিবেশ ক্রিয়েট করবে। একদম। তো আমি ওখানে যেটা ফিল করেছি সেটা তো তোমার এক্সাক্ট আমি বলতে পারলাম, আমি শুধু আমার ভয়েসটা তোমায় দিলাম, এরপরে পরিবেশটা ক্রিয়েট করে দেওয়ার তোমার দরকার, সেটা কি যথেষ্ট নয়? একদমই। তারপরে মুরগির মাংস ছিঁড়ে খেতেই হবে। আর এটা কেমন একটা বোকা বোকা টাইপের লাগে যে সবসময় যেন কাঁচা মাংস খাচ্ছে, রক্ত পড়ে যাচ্ছে। ভূতের গল্প মানে কুকুরের ঘাড় মটকানো থাকবে, মুরগির মাথা ছেঁড়া থাকবে, বা বিড়াল মরে পড়ে থাকবে, কুকুর মরে পড়ে থাকবে, কাক মরে পড়ে থাকবে দরজার গোড়ায়, তবেই ওটা ভূতের গল্প হবে। এই প্যারামিটারটা কে সেট করেছিল? এটাই যারা হরর জনার নিয়ে আজকে ডেটে কাজ করছে, আমার তাদেরকে দেখলে লজ্জা লাগে। ভূতটাকে নিয়ে ওরা ব্যবসা করছে, এদের ভবিষ্যৎটা কি হতে পারে? আমার খুব লজ্জা লাগে। আর দাদা একটা শেষ প্রশ্ন করে এই এপিসোডটা এখানেই দাড়ি টানলো, যেটা হচ্ছে যে তোমার এই যে এই জায়গাগুলো গিয়ে যে তোমার যে এত রকমের প্রবলেম হয়, প্রথম হচ্ছে তোমার মাথা ব্যথা একটা থাকে, যেটা তোমার একদম মানে কি বলবো, এটা হচ্ছে তোমার প্রথম সিম্বল, তোমার অনেক কাজে তুমি অনেক রকম ভাবে দেখেছো। এবং তোমার যে এইবারে যে ইনসিডেন্টটার সময় তোমাকে আমি বলেছিলাম না, যখন দাঁড়িয়েছিলাম তখনই বলেছিলাম না এই জায়গাটাই আছে, কেউ কিছু বলার আগে। বাগুইহাটিতে আমরা প্যারানরমাল যেটা করলাম, হ্যাঁ জায়গা তো আমি তোমাকে দাঁড়িয়ে বলেছিলাম না, দেখো ওই জায়গাটাই কিছু সদাতে আছে, যদি দেখতে চান দেখতে পারেন। মানে দর্শকদের জন্য বলছি, সদাতে আছে চ্যানেল, মানে আমি ডেসক্রিপশনে সবই দিয়ে রাখবো তন্ময়দার চ্যানেলের মধ্যে। ওখানে ডুমুর জেলা তো ছিলই অলরেডি, এটাই ছিল তোমার এই জায়গা মানে বাগুইহাটি যেটা। হ্যাঁ সত্যি ওই জায়গাটা আমরা যখন গেছিলাম, ইনভেস্টিগেশন হচ্ছিল, প্রচন্ড অদ্ভুত টাইপের একটা মানে নিস্তব্ধ, মানে বাইরে এত সামনের মেন রাস্তা, অটো বাস লরি বাইক সব সাউন্ড নেই, তুমি ভাবো সাউন্ড নেই, খালি মানে বোধহয় 10 পার এদিক ওদিক হবে। হ্যাঁ 10 পার এদিক ওদিক। তারপরে ওখানে অনিন্দামের কাছে যে জল চেয়েছিল ওটা তো কেউ বুঝবেই না, অনিন্দাম কি পাগল ছিল? সেটাই। একটা ছেলে ভদ্রভাবে এলো, ভদ্রভাবে বসলো, আমাদের সঙ্গে উঠলো, ইনভেস্টিগেশন স্পটে গিয়ে ছেলেটা অসুস্থ হয়ে গেল কিনা তার কাছে জল চাইছে, আরো পাগলের মতন 2 লিটার জল টেনে ওখানে মানে জল নিয়ে 2 লিটার জল পুরো ছড়ালো যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছে আমার পেছনে, আর আমাকে ওখানে দাঁড়াতে দিচ্ছে না, যে তুমি এখান থেকে চলে চলো, ও চাইছে না তুমি এখানে দাঁড়াও। এখন আমি কি করে বোঝাবো, আমিও তো শুনিনি ওখানে, কিন্তু ও শোনাটাকেই ভুল বলে মানে মিথ্যে বলে জানতাম, যদি নাকি আমরা পরবর্তীকালে জানতে পারতাম যে অ্যাকচুয়ালি ওখানকার স্টোরিটা কি, ওখানে কেউ একজন আছে এরকম যে জল চায়। পরে এটা আমরা জানতেও পারলাম। আমি যে ভয়েস কনভারসেশন যেটা চালিয়েছিলাম পরে, সেটা তো বোধহয় ফাইলগুলো আপলোড করা নেই, সেই ফাইলগুলো তোমার কাছেই রয়ে গেছে। সেটার মধ্যে আমি তোমাকে দেখিয়েছিলাম, কোশ্চেন করেছিলাম, কি আনসার পেয়েছি আমি। সন্দেহ করে ওই তন্ময়দা একটা আমার একটা প্রশ্ন যেটা বলতে বলতে আমি আটকে গেছি, তোমার মানে এটা করতে তোমার ভয় লাগে না, বা তোমার মনে হয় না যে আমার এর থেকেও বড় কিছু ক্ষতি হতে পারে? তোমার এই ভয়টা? আমি একটা জিনিস মনে করি কৌশিক, আমি কারোর ক্ষতি করিনি, আমার কেউ ক্ষতি করবে না। হ্যাঁ এইবার কিছু তো ভয় থাকেই, সেটার জন্য আমার প্রোটেকশন গুলো নেওয়া, তুমিও জানো। আমি প্রোটেকশন ছাড়া একটা সময় কাজ করতাম, এখন করি না। তা আমি মনে করি নেগেটিভ এনার্জি থেকে পজিটিভ এনার্জি অনেক বেশি পাওয়ারফুল। সে যদি তোমার মানে সহৃদয় হয়, কেউ তোমার কোনো কিছু বাঁকা করতে পারবে না, সাময়িক কিছু ক্ষতি করতে পারে, সেটা তো খুব স্বাভাবিক। তুমি না জানিয়ে কারোর ঘরে ঢুকে পড়ছো, যাকে তুমি দেখতেই পাচ্ছ না তাকে জানছো কি করে সে ওখানে আছে কি নেই? তুমি তার ঘরে ঢুকে যাবে, তাকে খোঁচাবে, সবকিছু করবে, সে কি তোমার জন্য জামাই আদর করবে? করবে না। সেই জন্য সম্মান দিয়ে কাজ করা। আমি যদি এখন ঢুকে গিয়ে উল্টো পাল্টা খিস্তি খেয়াল করে, ওই কে এখানে আছিস চলে আয়, এমন জায়গায় আমার চলে আসবে, তারপরে আমার যাওয়াটা বেকার হয়ে যাবে ওখানে। সেটাই। ওই জন্য সম্মান দিয়ে কাজ করো, সবসময় রেসপেক্ট দিলে রেসপেক্ট পাবে। থ্যাংক ইউ তন্ময়দা, এতটা সময় দেওয়ার জন্য। তোমার এই যে এক্সপিরিয়েন্সটা কোনো জায়গায় তুমি শেয়ার করোনি, আমাদের এখানে প্রথম
আমাদের ভূতের কলে তুমি শেয়ার করলে। থ্যাংক ইউ দাদা, আর গুড নাইট আপনাদের সবাইকে, আর গুড নাইট দাদা তোমাকেও। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, গুড নাইট সমস্ত অডিয়েন্সকে। আপনারা খুব করে দেখুন ওর এই এপিসোডটা, শুনুন, আরো বেশি সাপোর্ট করুন ওকে। আগামী দিনে আরো অনেক কিছু ভালো ভালো কন্টেন্ট ও নিয়ে আসছে, এটা প্রথম ওর প্রচেষ্টা। আমি চাইবো আপনারা সবাই মিলে জুড়ে থাকুন, প্রচুর প্রচুর সাপোর্ট করুন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, রাখছি দাদা, গুড নাইট দাদা। গুড নাইট। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং ভূতের কলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইবটা টিপে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।